একটি গ্রামে এক বৃদ্ধ মানুষ নিজের ছোট একটি ধাবা চালাতেন। সেখানে তিনি সুস্বাদু মটন ভাত বিক্রি করতেন। বৃদ্ধ মানুষটি খুব কম দামেই মটন ভাত দিতেন, তাই গ্রামের বেশিরভাগ মানুষ সেখানেই খেতে পছন্দ করত। তার মটন ভাতের স্বাদ গোটা গ্রাম জুড়েই বিখ্যাত ছিল। সবসময় তার ধাবায় গ্রাহকদের ভিড় লেগেই থাকত। অন্যদিকে সেই একই গ্রামে বিহারীলাল নামে এক ব্যক্তি ঠেলাগাড়িতে মটন ভাত বিক্রি করত, কিন্তু তার মটন ভাত ছিল অনেক বেশি দামি। আর সে ছিল ভীষণ অহংকারী আর লোভী মানুষ। বিহারীলাল ভাই, আমাকে 1 প্লেট মটন ভাত দিন, খুব ক্ষুধা লেগেছে। হ্যাঁ, এখনই দিচ্ছি। তবে 1 প্লেট মটন ভাতের দাম 150 টাকা। বলুন, দেবো কি? কি, 150 টাকা? এত দাম শুনে তো আর খাওয়ার ইচ্ছাই থাকলো না। এত দামে কে মটন ভাত বিক্রি করে? ওই বৃদ্ধ কাকার ধাবায় তো এর চেয়ে অনেক কম দামে পাওয়া যায়। আপনি তো 1 প্লেটের জন্য অনেক বেশি টাকা নিচ্ছেন। দেখো ভাই, এখানে আমার মাথা খারাপ করতে এসেছো নাকি? খেতে হয় খাও, না হলে চলে যাও। যদি সস্তায় ওখানে পাও তাহলে সেখানে গিয়েই খাও, এখানে আসার দরকার নেই। ঠিক আছে, তাহলে আমি ওখানেই গিয়ে খাবো। এত দামি খাবার আমি কেন খাবো? তুমি তোমার এই দামি খাবার নিজেই খাও আর মানুষকে লুটতে থাকো। এত বলে মেয়ে মানুষটি চলে গেল। আর তাকে যেতে দেখে বিহারীলাল মনে মনে ভাবতে লাগলো, এই বুড়োর জন্যেই আমার ব্যবসা চলছে না। এবার যেভাবেই হোক ওর ধাবা চিরদিনের জন্য বন্ধ করতেই হবে। এখনই গিয়ে ওকে তার আসল জায়গা দেখিয়ে দিয়ে আসি। রাগে ফুঁসতে ফুঁসতে বিহারীলাল বৃদ্ধের ধাবায় পৌঁছে গেল। শোনো কাকা, তোমার মটন ভাতের দাম একটু বাড়াও। তোমার জন্যই আমার ব্যবসা একেবারে বন্ধ হয়ে যাচ্ছে। আমার কাছে কোনো খদ্দেরই আসছে না। বিহারীলাল, তোমার ব্যবসায় সমস্যা হচ্ছে বলে আমি কেন আমার মটন ভাতের দাম বাড়াবো? যদি এতই অসুবিধে হয় তাহলে তুমিও কম দামে বিক্রি করা শুরু করো। দেখবে তোমার কাছেও লোকজন আসবে। ওরে বুড়ো, আমি তোকে ভালোভাবে বলছি বলে মাথায় উঠিস না। একেবারে বুঝতে পারছিস না? বলেছি না মটন ভাতের দাম বাড়িয়ে দে, না হলে এই গ্রামে তোর ধাবা চালানো খুব কঠিন হয়ে যাবে। আমাকে ভয় দেখানোর চেষ্টা করো না, আমি তোমাকে একটুও ভয় পাই না। ঠিক আছে, কাল আবার আসবো, তখন দেখা যাবে কে কাকে ভয় পায়। এই বলে বিহারীলাল চলে গেল। বৃদ্ধ ধাবার কাজ শেষ করে নিজের বাড়িতে ফিরে এলো। আমার মনে হচ্ছে এবার আমাকে অন্য কোনো কাজ খুঁজতে হবে। আজ বিহারীলাল এসেছিল, সে বলেছে হয় ধাবা বন্ধ করে দিতে হবে, নয়তো মটন ভাতের দাম বাড়াতে হবে। কারণ আমার জন্য নাকি তার ব্যবসার লাভ হচ্ছে না। তুমি কি শুধু এই কথাতেই ভয় পেয়ে গেলে? এই সব কথা শুনে ভয় পাওয়ার কোনো দরকার নেই। আমি তো তোমার পাশেই আছি। আর গ্রামের সরপঞ্চ তো তোমার বন্ধু, তিনিও তোমার পাশেই থাকবেন। তাহলে এত ভয় পাচ্ছ কেন? হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। আমি তো আমার বন্ধুর কথাই ভুলে গিয়েছিলাম। সে যদি পাশে থাকে তাহলে কোনো সমস্যা হলে অবশ্যই তার সাহায্য নেব। এই তো হলো কথা। এখন আর এই সব নিয়ে চিন্তা করো না, আগে চলো খেয়ে নাও। পরের দিন বৃদ্ধ মানুষটি কোনো ভয় না পেয়ে আবারও নিজের ধাবা খুললেন এবং প্রতিদিনের মতোই মটন ভাত বিক্রি করা শুরু করলেন। অন্যদিকে বিহারীলালও সেই দিকেই আসছিল। দূর থেকে ধাবা খোলা দেখে
তার রাগ মাথায় চড়ে বসলো। সে রাগে ফুঁসতে ফুঁসতে বৃদ্ধের কাছে গিয়ে দাঁড়ালো। ওই বুড়ো, তোকে কি কিছুই বোঝানো যায় না? আমি তোকে কালকেই বলেছিলাম এখানে ধাবা খুলবি না, না হলে এই গ্রামে তোকে আর শান্তিতে থাকতে দেবো না। বিহারীলাল, আমি কি করব আর কি করব না সেটা ঠিক করার তুমি কি? আমার যা ইচ্ছে আমি তাই করব। যদি তোমার কোনো সমস্যা থাকে তাহলে গিয়ে সরপঞ্চের সঙ্গে কথা বলো। এখানে এসে আমাকে ভয় দেখানোর চেষ্টা করো না, তা না হলে ভালো হবে না। কি বললি? ভালো হবে না? তুই কি করতে পারবি? নিজের বয়সটা দেখেছিস? একটা থাপ্পড় মারলে এখানেই মাটিতে পড়ে যাবি, আর আমাকেই আবার হুমকি দিচ্ছিস? মনে হচ্ছে তোকে এবার একটা শিক্ষা দিতেই হবে, তাহলেই তোর অহংকারটা ভাঙবে। এরপর দুজনের মধ্যে প্রবল ঝগড়া শুরু হয়ে গেল। মুহূর্তের মধ্যেই ঝগড়া হাতাহাতিতে পৌঁছে গেল। কিছুক্ষণ পর বৃদ্ধ মানুষটি মাটিতে পড়ে অজ্ঞান হয়ে গেল। এটা দেখে বিহারীলাল ভয় পেয়ে গেল। সে ভয়ে সেখান থেকে দৌড়ে নিজের বাড়িতে চলে গেল। আমার এখনই এই গ্রাম ছেড়ে পালিয়ে যাওয়া উচিত। কয়েকদিন পর সব শান্ত হয়ে গেলে আবার ফিরে আসো। এই ভেবে বিহারীলাল সেই গ্রাম ছেড়ে অন্য গ্রামে গিয়ে থাকতে শুরু করলো। দেখতে দেখতে পুরো 1 মাস কেটে গেল। 1 মাস পরে বিহারীলাল আবার নিজের গ্রামে ফিরে এলো। গ্রামে এসে সে বৃদ্ধের ধাবার সামনে দাঁড়িয়ে দেখলো ধাবাটি সম্পূর্ণ ভেঙে গেছে। মনে হচ্ছে ভয়ে বুড়ো এই গ্রাম ছেড়ে পালিয়ে গেছে। এবার এই ধাবাটা আমি নিজের দখলে নিয়ে নতুন করে তৈরি করব। এখান থেকেই মটন ভাত বিক্রি করব। এবার অনেক টাকা রোজগার হবে। বিহারীলাল যখন এসব ভাবছিল তখন গ্রামের এক লোক সেখানে এসে দাঁড়ালো। কি ব্যাপার বিহারী ভাই, অনেক দিন পর গ্রামে দেখা গেল। তুমি যেদিন থেকে গ্রাম ছেড়ে চলে গিয়েছিলে সেদিন থেকেই গ্রামের মানুষ যেন মাটন ভাতের আসল স্বাদ ভুলেই গেছে। কেন? আমি চলে যাওয়ার পরেও তো তোমরা রামু কাকার ধাবায় গিয়ে মটন ভাত খেতে পারতে। উনি কোথায় গেলেন? তুমি যেদিন গ্রাম ছেড়ে চলে গিয়েছিলে ঠিক সেদিন থেকেই রামু কাকা তার ধাবা বন্ধ করে দিয়েছেন। এরপর তিনি কোথায় গেছেন সেটা আমি জানি না। তাহলে তো খুব ভালোই হয়েছে। যদি রামু কাকা আর গ্রামে না থাকেন তাহলে আমি ভাবছি তার ধাবাতেই এবার মটন ভাত বিক্রি করা শুরু করব। এতে আমারও ভালোই লাভ হবে। ঠিক আছে বিহারী ভাই, যেমন তোমার ইচ্ছে। আমরা তো আবার তোমার মাটন ভাত খাওয়ার অপেক্ষাতেই আছি। এরপর বিহারীলাল ধাবাটি ভালোভাবে মেরামত করিয়ে নিজের নামে করে নিল। কয়েকদিনের মধ্যেই আবার মানুষ সেখানে খেতে শুরু করলো। ধীরে ধীরে তার ব্যবসাও জমে উঠল। দেখছো, দিন কত বদলে গেছে। এক সময় আমরা এখানে বসে রামু কাকার হাতে তৈরি সুস্বাদু আর সস্তা মাটন ভাত খেতাম। আর আজ দেখো, বাধ্য হয়ে এই বিহারীলালের হাতের খাবার খেতে হচ্ছে। হ্যাঁ, ঠিকই বলেছ, কিন্তু আর উপায় কি? মাটন ভাত খাওয়ার এমন অভ্যাস হয়ে গেছে যে নিজেকে আটকাতে পারছি না। যদি রামু কাকা আবার ফিরে আসতেন তাহলে সত্যিই খুব ভালো হতো। এই, তোমরা দুজনে শুধু বসে বসে আমার চেয়ার দখল করে রেখেছো কেন? যদি খেতে না হয় তাহলে উঠে যাও, অন্য গ্রাহকদের বসতে দাও। আরে, আমরা তো খেতেই এসেছি, তাড়াতাড়ি 1 প্লেট করে মাটন ভাত দাও। বিহারীলাল তাদের দুজনকে মটন ভাত পরিবেশন করলো। তারা চুপচাপ খেতে লাগলো। দেখতে দেখতে আরও কয়েকদিন কেটে গেল। এক রাতে গ্রামের একজন মানুষ কাজ সেরে জঙ্গলের রাস্তা দিয়ে বাড়ি ফিরছিল। হঠাৎ তাদের চোখে পড়ল জঙ্গলের মাঝখানে একটি ছোট ধাবা। সেখানে কাজ করছিলেন সেই বৃদ্ধ মহিলা, যার স্বামী 1 মাস আগেই মারা গিয়েছিলেন। আরে ভাই, দেখো জঙ্গলের মধ্যে আবার এই ধাবাটা কবে তৈরি হলো? চলো গিয়ে দেখি। না ভাই, আমার খুব ভয় করছে। এর আগে আমি কখনো জঙ্গলের মধ্যে এমন ধাবা দেখিনি। তুমি খুব ভীতু, সব কিছুতেই ভয় পাও। চলো না দেখে আসি।
কি জানি, কিছু খেতেও পাওয়া যেতে পারে হয়তো। আচ্ছা, যেহেতু তুমি বলছো, চলো তাহলে। কাকিমা, আপনি এখানে? আর রামু কাকা কোথায়? আপনারা তো হঠাৎ করেই গ্রাম থেকে উধাও হয়ে গেলেন। আর এই ধাবাটাই বা কেমন? বাবা, আমাদের একটু সমস্যা হয়েছিল, তাই গ্রাম ছেড়ে চলে আসতে হয়। আমাদের নিজের ধাবাটাও আর নেই। এই ধাবাটা খুব কম দামে পেয়ে গিয়েছিলাম, তাই কিনে নিয়েছি। এখন থেকে আমরা এখানেই শুধু রাতের বেলায় মাটন ভাত বিক্রি করি। এটা তো খুব ভালো খবর কাকিমা। এবার আর বিহারীলালের হাতের মটন ভাত খেতে হবে না। আচ্ছা, রামু কাকা কোথায়? তিনি একটু জঙ্গলে কাজ করতে গিয়েছেন, ফিরতে দেরি হবে। ততক্ষণ তোমরা মাটন ভাত খেয়ে নাও। দুজনেই গরম গরম মটন ভাত খেলো। খাবার পর খাবারের অনেক প্রশংসাও করলো। তারপর কাকিমার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। এরপর ধীরে ধীরে রাতের বেলায় যারা জঙ্গলের রাস্তা দিয়ে যাতায়াত করত, তারাও সেই ধাবায় এসে মটন ভাত খেতে শুরু করলো। অল্প কিছুদিনের মধ্যেই রাতের সেই ধাবার নাম চারিদিকে ছড়িয়ে পড়ল। পরের দিন সকালে বিহারীলাল প্রতিদিনের মতোই নিজের ধাবা খুলে গ্রাহকদের অপেক্ষা করতে লাগলো। কিন্তু কিছুক্ষণ পর সে দেখলো দুজন গ্রাহক তার ধাবার সামনে দিয়ে চলে গেল, কিন্তু একবারও থামলো না। এটা দেখে সব অবাক হয়ে গেল। ঠিক তখনই তৃতীয় জন গ্রাহক সেদিক দিয়ে যাচ্ছিল। ও ভাই, একটু এদিকে আসো তো। তোমরা তো প্রতিদিনই আমার এখানে মটন ভাত খেতে আসতে, আজ এলে না কেন? বিহারীলাল, মনে হচ্ছে তুমি এখনো খবরটা জানো না। গ্রামের বেশিরভাগ মানুষ রাতেই খেয়ে নিয়েছে, তাই সকালে আর কারোর মটন ভাত খাওয়ার ইচ্ছে নেই। রাতে তো সবাই খায়, এতে নতুন আর কি হলো? তুমি বুঝতে পারোনি? গ্রামের কাছে রাতে একটা নতুন ধাবা খোলে। যারা রাতেই ডিউটিতে যায় তারা যাওয়ার সময়ও সেখানেই খায়, ফেরার সময়ও সেখানেই খেয়ে বাড়ি যায়। তাই এখন আর কেউ তোমার ধাবায় আসে না, সবার পেট আগেই ভরে যায়। ঠিক আছে, এখন বুঝলাম। তা তোমরা যাও এখন। এটা আবার কেমন ধাবা যে শুধু রাতেই খোলে? আজ রাতে জঙ্গলে গিয়ে নিজে দেখে আসবো। দেখতে দেখতে রাত হয়ে গেল। বিহারীলাল জঙ্গলের দিকে রওনা দিল। জঙ্গলের ভিতরে ঢুকতেই হঠাৎ প্রবল বৃষ্টি শুরু হয়ে গেল। চারপাশ অদ্ভুত অদ্ভুত শব্দ হতে লাগলো। তবুও সাহস করে সামনে এগিয়ে গেল। অবশেষে তুই এসেই গেলি বিহারীলাল। আমি তো শুধু তোরই অপেক্ষা করছিলাম। কে কে ওখানে? এত বৃষ্টির মধ্যে আমাকে ভয় দেখানোর চেষ্টা করছে কে? সাহস থাকলে সামনে আয়, তোর সব অহংকার ভেঙে দেবো। খুব ভালোই মজা করতে পারিস তো তুই। ভালোই হয়েছে যে তুই এখানে এসেছিস। অনেক দিন ধরে শুধু তোর অপেক্ষাই ছিলাম। একবার সামনে আয়, আগে বল তুই কে, আর আমার জন্য অপেক্ষা করছিলি কেন? আমাকে ভয় দেখে তোর কোনো লাভ হবে না। আমি এখনই এখান থেকে চলে যাচ্ছি। এই বলে বিহারীলাল সামনে এগিয়ে যেতে লাগলো। কিছুক্ষণ পর বৃষ্টিও থেমে গেল। আরও একটু এগিয়ে সে সেই রহস্যময় ধাবার সামনে এসে পৌঁছালো। এই বুড়ি, তুই কে আর এখানে কি করছিস? রাতের বেলা আবার কেউ ধাবা খোলে নাকি? তোর আর কোনো কাজকর্ম নেই? তুমি কে আমাকে এসব প্রশ্ন করার? আমার যখন ইচ্ছা হবে তখনই আমি ধাবা খুলবো। আমি দিনে ঘুমাই আর রাতে কাজ করি, এতে তোমার কি সমস্যা?
আমার খুবই সমস্যা। তোর জন্যেই মানুষ আমার ধাবায় আসা বন্ধ করে দিয়েছে। যেদিন থেকে তুই এই ধাবা খুলেছিস সেদিন থেকেই আমার ব্যবসা একেবারে শেষ হয়ে যাচ্ছে। তাতে আমি কি করব? তোমার ব্যবসা খারাপ হচ্ছে বলে কি আমি আমার ধাবা বন্ধ করে দেব? সেটা কখনোই হবে না। ওই বুড়ি, একেবারে কথা বুঝিস না। বলেছি এই জায়গা ছেড়ে অন্য কোথাও গিয়ে ধাবা খোল, না হলে তোর জন্য কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি। তোমার কি মনে হয় তোমার হুমকিতে আমি ভয় পাবো? এখনো তুমি জানোই না কার সঙ্গে কথা বলছো। একটু অপেক্ষা করো, তারপর আমি তোমাকে দেখিয়ে দেব আসল শক্তি কার। বৃদ্ধার নির্ভীক আচরণ দেখে বিহারীলালের মনে ভয় ঢুকে গেল। সে আর কোনো কথা না বলেই সেখান থেকে ফিরে যেতে লাগলো। জঙ্গলের পথে ফিরতেই আবার সেই রহস্যময় কণ্ঠ তার কানে ভেসে এলো। কি হলো বিহারীলাল? যে কাজে গিয়েছিলি সেটা তো হলো না। তোর কি মনে হয় তুই খুব বড় দাপুটে লোক? তোর সব কথা সবাই মেনে নেবে? তুই কে? একবার সামনে আয়, তারপর দেখবি বিহারীলাল তার শত্রুদের কি পরিণতি করে। তোর সব দেমাক আর এই জিভ দুটোই চিরদিনের জন্য বন্ধ করে দেব। বিহারীলাল, এবার তোর মুখ বন্ধ হবে। যদি খুব তাড়াতাড়ি কিছু না করিস তাহলে এই বুড়ির ধাবাই তোর ধাবার শেষ করে দেবে। তুই যে ধাবা খুলেছিস সেটা খুব শিগগিরই চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে। তুই যেই হোস না কেন, বেশি চিন্তা করিস না। এর আগেও আমি একটা ধাবা বন্ধ করিয়েছি। এই বুড়ির ধাবাটাও খুব সহজেই বন্ধ করব। তুই শুধু এই জঙ্গলে লুকিয়ে বসে দেখ কিভাবে তোকে আর এই বুড়িকে আমি চিরদিনের জন্য চুপ করিয়ে দেই। এই বলে বিহারীলাল সেখান থেকে চলে গেল। বাড়ি ফিরে গভীর চিন্তায় ডুবে চুপচাপ ঘুমিয়ে পড়ল। পরদিন খুব ভোরে বিহারীলাল জঙ্গলের দিকে রওনা দিল। পথে গ্রামের এক লোকের সঙ্গে দেখা হয়ে গেল। বিহারীলাল, কোথায় যাচ্ছ? নাকি তুমিও জঙ্গলের ওই ধাবায় মটন ভাত খেতে যাচ্ছ? হ্যাঁ, সেখানেই যাচ্ছি। তাহলে তো অনেক দেরি করে ফেলেছো। এখন পর্যন্ত ধাবাটা বন্ধ হয়ে গেছে, কারণ ওই ধাবা শুধু রাতের বেলাতেই খোলে। কি বলছো? মানে দিনের বেলা ধাবাটা খোলেই না? হ্যাঁ, কেন শুধু রাতে খোলে কিংবা কোথায় থেকে আসে সেটা আমি জানি না। তবে যদি সেখানে খেতে যাও তাহলে রাত হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখন গিয়ে কোনো লাভ নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন বাড়ি যাই, রাতে গিয়েই সব দেখবো। দুজনেই নিজের বাড়ির দিকে ফিরে গেল। দেখতে দেখতে আবার রাত নেমে এলো। রাত হতেই বিহারীলাল জঙ্গলের সেই ধাবার কাছে পৌঁছে গেল। তবে সে একটু দূরে লুকিয়ে দাঁড়িয়ে রইল। অপেক্ষা করতে লাগলো যেন সব খদ্দের খাওয়ার শেষ করে চলে যায়। সবাই চলে যাওয়ার পর সে ধাবার সামনে এসে দাঁড়ালো। এই বুড়ি, তোকে তো কালকেই বলেছিলাম ধাবাটা বন্ধ করে দিতে, কিন্তু তুই আমার কোনো কথাই শুনিসনি। তাই আজ আমি তোর এই ধাবায় আগুন লাগিয়ে দেবো। নিজের ভালো চাইলে এখনই এখান থেকে চলে যা। মূর্খ মানুষ, তোর কি মনে হয় তুই যা চাইবি তাই হবে? এই ধাবাটা তোর নয়, আমার। এখানে সব কিছুই আমার ইচ্ছেতেই হবে। তোর যা করার আছে করে দেখ। মনে হচ্ছে তুই ভালোভাবে বুঝবি না। তাহলে এবার আমি তোকে দেখাচ্ছি আমার সঙ্গে শত্রুতা করার ফল কি হয়। এই বলে বিহারীলাল প্রচণ্ড রেগে ধাবাটিতে আগুন লাগিয়ে দিল। মুহূর্তের মধ্যেই আগুনের শিখা চারিদিকে ছড়িয়ে পড়ল। ঠিক তখনই তার চোখ ধাবার ভেতরে পড়ল। সে দেখল বৃদ্ধা এখনো আগুনের মধ্যে দাঁড়িয়ে আছেন। এই বুড়ি, তাড়াতাড়ি বাইরে বেরিয়ে আয়, না হলে আগুনে পুড়ে মরবি। এটা আগুন নিয়ে খেলার সময় নয়, তাড়াতাড়ি বেরিয়ে আয়। হা হা হা, যে মানুষ অনেক আগেই মারা গেছে
তাকে কি আবার মারা যায়? বৃদ্ধার কথা শুনে বিহারীলাল স্তম্ভিত হয়ে গেল। ভয়ে তার হাত পা কাঁপতে লাগলো। এক মুহূর্ত দেরি না করে সে প্রাণ ভয়ে জঙ্গল থেকে দৌড়ে পালিয়ে গেল। পরের দিন সকালে বিহারীলাল নিজের ঘরে গভীর চিন্তায় বসেছিল। গত রাতে আমার সঙ্গে আসলেই যে কি হয়েছিল আমি তা স্পষ্ট দেখতে পেয়েছিলাম। সেই বুড়ো মানুষটাকে, তার গলার আওয়াজ পরিষ্কারই শুনেছিলাম। মনে হচ্ছে হয়তো সবটাই একটা দুঃস্বপ্ন ছিল। যাক, এসব ভেবে আর লাভ নেই, এবার ধাবায় গিয়ে কাজ শুরু করি। এই বলে বিহারীলাল নিজের ধাবার দিকে রওনা দিল। কিন্তু ধাবার কাছে পৌঁছে সে অবাক হয়ে গেল। চারদিকে শুধু ভাঙা ইট, কাঠ আর ধ্বংসস্তূপ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তার পুরো ধাবা যেন বহুদিন আগেই ধ্বংস হয়ে গেছে। ঠিক তখনই গ্রামের এক ব্যক্তি সেখানে এসে দাঁড়ালো। এই ভাই, বলো তো আমার ধাবার এই অবস্থা কে করেছে? কাল পর্যন্ত সব ঠিকঠাকই তো ছিল, আজ হঠাৎ এমন হলো কিভাবে? বিহারীলাল, তোমার সত্যিই কিছু মনে নেই? এই ধাবাটা তো সেই দিন থেকেই এমন ভাঙা অবস্থায় পড়ে আছে। যেদিন তুমি গ্রাম ছেড়ে চলে গিয়েছিলে আর রামু কাকাও এইখান থেকে হারিয়ে গিয়েছিলেন। তুমি কি বলছো? তোমার মাথা ঠিক আছে তো? কিছুদিন আগেই তো আমি এই ধাবাটা নতুন করে মেরামত করিয়েছিলাম। তারপর গ্রামের সবাই এখানে এসে এই মটন ভাত খেত। তুমিও তো অনেকবার খেতে এসেছো, কিছুই মনে নেই তোমার? নেশা আমি করিনি বিহারীলাল, আমার তো মনে হচ্ছে নেশা তুমি করেছো। তুমি যা বলছো সেরকম কিছুই তো এখানে ঘটেনি। লোকটার কথা শুনে বিহারীলালের বুকের ভেতর যেন ঢেউ উঠল। সে আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না, দৌড়ে গ্রামের প্রধানের বাড়ি চলে গেল। সরপঞ্চজি, আপনার সঙ্গে আমার খুব জরুরি কথা আছে। আপনাকে এখনই পুরো গ্রামে হোমযজ্ঞ করাতে হবে। এই অশুভ আত্মাগুলোকে তাড়াতে হবে, না হলে বড় বিপদ হয়ে যাবে। বিহারীলাল, এতদিন পর গ্রামে ফিরে এসব কি অদ্ভুত কথা বলছো? কোন আত্মা? কোথায় আত্মা? আগে সব খুলে বলো। সরপঞ্চজি, জঙ্গলের মধ্যে একটা ধাবা আছে, সেটা শুধু রাত্রিবেলায় খোলে। সেই ধাবাটা চালায় রামু কাকার স্ত্রী, আর আমি নিজের চোখে রামুর কাকার আত্মাকে দেখেছি। তিনি এখনো সেখানে আছেন। যদি সত্যি এমন হয় তাহলে আজ রাতেই আমি তোমার সঙ্গে সেখানে যাব। নিজের চোখে দেখে আসো সত্যিই সেখানে কোনো আত্মা আছে কিনা। এখন যাওয়া যাবে না সরপঞ্চজি, রাত হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। কারণ ওই ধাবাটা শুধু রাতেই দেখা যায় আর রাতেই খোলে। ঠিক আছে, তাহলে রাতেই যাব। ততক্ষণ তুমি আমার বাড়িতেই থাকো। এই বলে দুজন রাত হওয়ার অপেক্ষা করতে লাগলো। দেখতে দেখতে রাত নেমে এলো। রাত হতেই গ্রামের প্রধান আর বিহারীলাল জঙ্গলের সেই রহস্যময় ধাবার দিকে রওনা দিল। কিছুক্ষণ পর তারা ধাবার সামনে পৌঁছে গেল। তুমি কি কোনো আত্মা? বিহারীলাল বলছে তুমি এই ধাবাটাকে ভুতুড়ে বানিয়ে রেখেছো। বিহারীলাল যা খুশি তাই বলে। সে তো অনেক দিন ধরেই আমার এই ধাবাটা বন্ধ করানোর জন্য চেষ্টা করছে। তাই আমার মনে হয় আমাকে বদনাম করার জন্যই এই সব গল্প বানিয়েছে। তোমার কথা শুনে তো আমার মনে হচ্ছে তুমি সত্যিই ঠিক বলছো। তোমাকে দেখে তো আমার একটুও মনে হচ্ছে না তুমি কোনো ভূত বা আত্মা। হ্যাঁ গ্রাম পঞ্চায়েত জি, এই ধাবায় কোনো ভূতের ব্যাপার নেই। আমি একজন সাধারণ মানুষ, সৎভাবে নিজের কাজ করছি। আমি একজন মহিলা, কোনো আত্মা নই। আপনি বরং বিহারীলালকে জিজ্ঞাসা করুন তার কাছে কি প্রমাণ আছে যে আমি আত্মা। এবার তুই বল, তোর কাছে কি প্রমাণ আছে যে এই ধাবাটা ভুতুড়ে? তুই তো বলেছিলি নিজের চোখে রামু কাকার আত্মাকে দেখেছিস। এবার সব সত্যি করে বল। হ্যাঁ সরপঞ্চজি, আমি নিজের চোখে রামু কাকার আত্মাকে দেখেছি। আমার পুরো বিশ্বাস তিনি আমার ওপর প্রতিশোধ নিতে ফিরে এসেছেন।
তিনি আমাকে কোনোভাবেই ছেড়ে দেবেন না। কিন্তু রামু কাকা তোর উপর প্রতিশোধ নেবেন কেন? তোর সঙ্গে তার কি শত্রুতা ছিল? সত্যি কথা বল। 1 মাস আগে আমি যখন এই গ্রাম ছেড়ে পালিয়ে গিয়েছিলাম, তার আগে রামু কাকার সঙ্গে আমার খুব বড় ঝগড়া হয়েছিল। সেই ঝগড়ার সময় আমি তাকে এমনভাবে আঘাত করেছিলাম যে তিনি মাটিতে পড়ে অজ্ঞান হয়ে যান। আমি ভেবেছিলাম তিনি মারা গেছেন। সেই থেকেই আমার বিশ্বাস তার আত্মা আমার পিছু নিয়েছে। কি বললি? তাহলে রামু কাকার মৃত্যুর পেছনে তোরই হাত ছিল? আর এতদিন ধরে তুই এই সত্যিটা লুকিয়ে রেখেছিস, তার উপর গ্রাম ছেড়ে পালিয়ে গিয়েছিলি। এটা খুব বড় অপরাধ। এখন আর সত্যি লুকিয়ে কোনো লাভ নেই। আজ সব সত্যি সবার সামনে চলে এসেছে। সরপঞ্চজি, আমাকে ক্ষমা করে দিন। আমি ইচ্ছে করে কিছু করিনি, সব ভুলবশত হয়ে গেছে। কিন্তু আগে আমাকে ওই আত্মার হাত থেকে বাঁচান, আমি খুব ভয় পাচ্ছি। না, আমি এখনই পুলিশকে সব সত্য জানাবো। তোর মতো অপরাধীকে আইনের হাতে তুলে দেওয়াই উচিত। একজন মানুষের প্রাণ নেয়ার পর এত সহজে তোকে ছেড়ে দেওয়া যাবে না। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া শুরু করলো। ঠিক তখনই বন্ধু, তোমাকে অনেক ধন্যবাদ। অবশেষে তুমি আমার আত্মাকে মুক্তি দিলে। কিন্তু তুমি তো জানতেই এই বৃদ্ধা আমার স্ত্রী, তাহলে এতদিন কিছু বললে না কেন? রামু, তুই আমার ছোটবেলার বন্ধু। অনেক আগেই আমার সন্দেহ হয়েছিল তোর মৃত্যু স্বাভাবিক ছিল না, কিন্তু আমার কাছে কোনো প্রমাণ ছিল না, তাই কিছু করতে পারিনি। যখন বিহারীলাল নিজে এসে সব কথা বলতে শুরু করলো, তখনই বুঝলাম নিশ্চয়ই কোনো বড় রহস্য লুকিয়ে আছে। তাই আমি চুপ করেছিলাম। যা হওয়ার ছিল হতে দিলাম। শেষ পর্যন্ত ও নিজেই নিজের অপরাধ স্বীকার করে ফেললো। ধন্যবাদ বন্ধু। ঈশ্বর যেন সবাইকে তোর মতো একজন সত্যিকারের বন্ধু দেন। আজ আমার শান্তি লাগছে। সত্য সবার সামনে এসেছে। এবার আমার আত্মাও মুক্তি পাবে। আমি শান্তিতে এই পৃথিবী ছেড়ে যেতে পারবো। বিদায় বন্ধু, তোকে আমি সবসময় মনে রাখবো। যদি আবার কোনোদিন নতুন জন্ম হয়, তাহলে আমরা আবারও সত্যিকারের বন্ধু হয়ে দেখা করব। এই বলেই রামু কাকার আত্মা ধীরে ধীরে সবার চোখের সামনে মিলিয়ে গেল। অন্যদিকে বিহারীলালও নিজের অপরাধের উপযুক্ত শাস্তি পেল।